শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনা ভাইরাস নামক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা সৃষ্ট মহামারী জনজীবনকে থমকে দিয়েছে। এই পরিস্থিতিতে তোমরা বাসায় আছো এবং পড়াশোনা করছো। তোমাদের পড়াশোনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জহিরুল হক, প্রভাষক বাংলা, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন পাঠে আসি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণের অংশ শব্দ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জানব শব্দ কি। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। আবার বলছি, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন অ যোগ ল যোগ অ যোগ স যোগ অ সমান অলস, যার অর্থ শ্রমবিমুখ। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ধ্বনি মিলে একটি শব্দ তৈরি করেছে। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে শ্রেণী বিভাগ করা যায়। আমি বোর্ডে একটু লিখে দেখাচ্ছি। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে শ্রেণী বিভাগ করা যায়। যেমন গঠনমূলক শ্রেণী বিভাগ, গঠনমূলক শ্রেণী বিভাগ, অর্থমূলক শ্রেণী বিভাগ, তিন উৎসমূলক শ্রেণী বিভাগ। তাহলে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে শ্রেণী বিভাগ করা যায়। এক, গঠনমূলক শ্রেণী বিভাগ। দুই, অর্থমূলক শ্রেণী বিভাগ। তিন, উৎসমূলক শ্রেণী বিভাগ। আমরা এখন গঠনমূলক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছি। আমি উপরে লিখছি গঠনমূলক শ্রেণী বিভাগ। গঠনগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মৌলিক শব্দ, অপরটি হচ্ছে সাধিত শব্দ। আবার বলছি, একটি হচ্ছে মৌলিক শব্দ, অপরটি হচ্ছে সাধিত শব্দ। আমি একটু বোর্ডে লিখছি। এক নম্বর, মৌলিক শব্দ। আসলে মৌলিক শব্দ কি? বাংলা ভাষার যে সমস্ত শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ আলাদা করে ভাঙা যায় না, সেই সমস্ত শব্দকে বলা হয় মৌলিক শব্দ। আমরা যদি একটি উদাহরণ দেই, যেমন নাক, কান, তেল, তিন, ফল ইত্যাদি শব্দ। অর্থাৎ এই সকল শব্দগুলোকে ভেঙে বিশ্লেষণ করা যায় না, আর এই শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ। আমরা এবার 2 নম্বর আলোচনা করব সাধিত শব্দ নিয়ে। 2, সাধিত শব্দ। যে সকল শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ যে সকল শব্দকে
ভেঙে আলাদা করলে ভিন্ন অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেই সকল শব্দকে বলা হয় সাধিত শব্দ। অর্থাৎ যে সকল শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায় সেই সকল শব্দকে বলা হয় সাধিত শব্দ। আমি যদি দু একটি উদাহরণ বোর্ডে লিখি, যেমন চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, নীলাকাশ, নীল যে আকাশ, ডুবুরি, ডুব যোগ উরি, যেমন চলন্ত, চলন্ত। তাহলে এই সকল শব্দগুলোকে ভেঙে বিশ্লেষণ করা যায় এবং এই শব্দগুলোকে ভাঙার পরে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া গেল, এগুলো হচ্ছে সাধিত শব্দ। এবার আমরা অর্থমূলক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষার শব্দসমূহকে অর্থগত দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1, যৌগিক শব্দ। 2, রূঢ় বা রূঢ়ি শব্দ। 3, যুগ রূঢ় শব্দ। বাংলা ভাষার শব্দসমূহকে অর্থমূলক শ্রেণীবিভাগ করলে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। 1, যৌগিক শব্দ। 2, রূঢ় বা রূঢ়ি শব্দ। 3, যুগ রূঢ় শব্দ। তো আমরা এখন যৌগিক শব্দ নিয়ে কথা বলবো। যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে সে সকল শব্দকে যৌগিক শব্দ বলে। আবার বলছি, যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে সে সকল শব্দকে যৌগিক শব্দ বলে। এটাকে অন্যভাবে বলা যায়, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই রকম সেই সকল শব্দকে যৌগিক শব্দ বলে। যেমন গায়ক, গয় যুগ অক, গায়ক। গয় যুগ অক, গায়ক। যিনি গান করেন। কর্তব্য, ক্রি যোগ তব্য, কর্তব্য, যা করা উচিত। তাহলে আমরা এখানে দুটো শব্দ বোর্ডে লিখলাম। গায়ক, গয় যোগক, যিনি গান করেন। কর্তব্য, ক্রি যোগতব্য, যা করা উচিত। এরকম আরও অনেক শব্দ রয়েছে, যেমন বাবু আনা, বাবু যোগানা, বাবু আনা, বাবুর মতো ভাব। এরকম বহু শব্দ রয়েছে যেগুলো যৌগিক শব্দ
আশা করি এটা তোমাদের বুঝতে সমস্যা হবে না। আমরা চলে যাচ্ছি এবার রুরো বা রুরি শব্দে। রুরো বা রুরি শব্দ। এ পর্যায়ে আমরা জানব রুরো বা রুরি শব্দ কাকে বলে। যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী না হয়ে অন্য একটি বিশিষ্ট অর্থ প্রদান করে তাকে বলে রুরো বা রুরি শব্দ। আবার বলছি, যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী না হয়ে অন্য একটি বিশিষ্ট অর্থ প্রদান করে তাকে বলে রুরো বা রুরি শব্দ। আমি যদি উদাহরণ দেই, গবেষণা, গো যোগ এষণা, গবেষণা, যার অর্থ গরু খোঁজা। কিন্তু গবেষণা শব্দের বিশিষ্ট অর্থ হচ্ছে ব্যাপকভাবে অধ্যয়ন ও পর্যালোচনা। প্রকৃতিগত অর্থ হচ্ছে যে গরু খোঁজা, প্রকৃতিগত অর্থ গরু খোঁজা, কিন্তু ব্যাপক অর্থে গবেষণা হচ্ছে ব্যাপকভাবে অধ্যয়ন ও পর্যালোচনা। যেমন আমরা যদি আরো কয়েকটি শব্দ লিখি, সন্দেশ, অর্থ প্রকৃতিগত অর্থ সংবাদ, অর্থাৎ সন্দেশ শব্দের প্রকৃতিগত অর্থ হচ্ছে সংবাদ, কিন্তু এর বিশিষ্ট অর্থ মিষ্টান্ন বিশেষ, মিষ্টান্ন বিশেষ অর্থাৎ মিষ্টি জাতীয় খাদ্য। এরকম আরো অনেক শব্দ রয়েছে। হস্তি, হস্তযোগী, হস্ত যোগ ইন, যার হাত আছে। কিন্তু হস্তি বললে বিশিষ্ট অর্থে একটি পশু, হাতিকে বোঝাচ্ছে। এগুলো রুরো বা রুরি শব্দ। এরকম আরো অনেক শব্দ রয়েছে, যেমন প্রবীণ। প্রবীণ শব্দের অর্থ হওয়া উচিত ছিল যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন, কিন্তু বিশিষ্ট অর্থে প্রবীণ বললে আমরা বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তিকে বুঝি। কাজেই এগুলো হচ্ছে রুরো বা রুরি শব্দ। এবার আমরা আলোচনা করব যুগ রুরো শব্দ কাকে বলে। এবার আমরা জানবো যুগ রুরো শব্দ। সমাস নিষ্পন্ন এমন অনেক শব্দ রয়েছে যেগুলো সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য একটি বিশিষ্ট অর্থ দান করে। আবার বলছি, সমাস নিষ্পন্ন অনেক শব্দ রয়েছে যেগুলো তাদের সমস্যমান পদসমূহের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য বিশিষ্ট অর্থ দান করে, সেগুলোকে বলা হচ্ছে যুগ রুরো শব্দ। আমি যদি উদাহরণ দেই,
পঙ্কজ, যা পঙ্কে জন্মে। অর্থাৎ পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে যা পঙ্কে জন্মে, অর্থাৎ কাদার মধ্যে জন্মগ্রহণ করে যেগুলো, কাদায় জন্মগ্রহণ করে, কাদায় জন্মে যেগুলো সেগুলো হচ্ছে শালুক, শৈবাল, পদ্মফুল ইত্যাদি শব্দ। কিন্তু পঙ্কজ বললে বিশিষ্ট অর্থে আমরা শুধু পদ্মফুলকেই বুঝি, কাজেই পদ্মফুল হচ্ছে যুগরূঢ় শব্দ। আমরা যদি বলি রাজপুত, এর অর্থ হওয়া উচিত ছিল রাজার পুত্র, কিন্তু এখানে বিশিষ্ট অর্থে জাতি বিশেষকে বোঝাচ্ছে, জাতি বিশেষ অর্থাৎ জাতি বিশেষ। তাহলে রাজপুত, রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে একটি বিশিষ্ট অর্থ জাতি বিশেষকে বোঝাচ্ছে, কাজেই এটি যুগরূঢ় শব্দ। আমরা যদি লিখি মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা, অর্থাৎ এর প্রকৃত অর্থ হওয়া উচিত ছিল মহাসমারোহে যাত্রা, কিন্তু মহাযাত্রা শব্দটি বললে এর বিশিষ্ট অর্থ হিসেবে আমরা মৃত্যুকে বুঝি, অর্থাৎ মহাযাত্রা শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। কাজেই এগুলো হচ্ছে যুগরূঢ় শব্দ। আশা করি যুগরূঢ় শব্দগুলো তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা আলোচনা করব উৎস বা উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ, অর্থাৎ উৎস বা উৎপত্তি যেভাবে বাংলা ভাষার শব্দসমূহ মানে সৃষ্টি হয়েছে, উৎপত্তি লাভ করেছে, এ বিষয়ে আমরা এখন আলোচনা করব। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি লিখি তৎসম, 1 নম্বর তৎসম শব্দ, যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সে সকল শব্দকে আমরা তৎসম শব্দ বলি। অর্থাৎ তৎসম শব্দের অর্থই হচ্ছে তার সমান, সংস্কৃতের মতো। সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় সরাসরি স্থান করে নিয়েছে সেই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। যেমন সূর্য, নক্ষত্র, জল, ধর্ম, পাত্র, মনুষ্য, এই শব্দগুলো তৎসম শব্দ। অর্থাৎ এই শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এরকম হাজারো শব্দ রয়েছে, আমি কয়েকটি বোর্ডে লিখে তোমাদের দেখিয়েছি। তারপর আমরা আলোচনা করব দুই নম্বর অর্ধ তৎসম শব্দ। 2 নম্বর অর্ধ তৎসম শব্দ। যে সকল শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে এসছে কিন্তু সামান্য পরিবর্তন লাভ করেছে। এই সামান্য পরিবর্তিত যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে এসছে সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আমি উদাহরণ দিচ্ছি, যেমন
গাত্র, গাত্র থেকে গতর, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, গাত্র থেকে গতর, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, জোৎস্না, জোৎস্না, জোৎস্না থেকে জোৎস্না। এই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এটা সংস্কৃত থেকে আসছে গাত্র, নিমন্ত্রণ, জোৎস্না। এখন গাত্র থেকে গতর, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, জোৎস্না থেকে জোৎস্না। তো এই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। 3 নম্বরে আমরা যাব তদ্ভব শব্দ। তিন নম্বর তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আবার বলছি, যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আমরা যদি একটি উদাহরণ দেই, যেমন চন্দ্র থেকে চন্দ, তা থেকে চাঁদ, সর্প থেকে সপ্প এবং সপ্প থেকে সাপ। চন্দ্র, চন্দ, চাঁদ, সর্প, সপ্প, সাপ। হস্ত থেকে হত্ত, হত্ত থেকে হাত। অর্থাৎ তদ্ভব শব্দ যেগুলো সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, চন্দ্র থেকে চন্দ, তা থেকে চাঁদ, সর্প থেকে সপ্প, তা থেকে সাপ, হস্ত থেকে হত্ত, তা থেকে হাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। তো এবার আমরা আলোচনা করব দেশি শব্দ। 4 নম্বর হচ্ছে দেশি শব্দ। আমরা 1 নম্বর আলোচনা করেছিলাম তৎসম, 2 নম্বর অর্ধ তৎসম, 3 নম্বর তদ্ভব শব্দ, 4 নম্বর হচ্ছে দেশি শব্দ। এ পর্যায়ে আমরা জানবো দেশি শব্দ আসলে কোনগুলো। আমাদের আদিম অধিবাসীদের ভাষা অর্থাৎ কুল, মুন্ডা, আর্য, অনার্য এই জাতিগুলোর ভাষা থেকে যে সমস্ত শব্দ অদ্যাবধি পর্যন্ত টিকে আছে অর্থাৎ আজও টিকে আছে, এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। যে সকল শব্দ, মানে আমি আবার বলছি, যে সকল শব্দ আদিম অধিবাসীদের ভাষা থেকে কুল, মুন্ডা ইত্যাদি জাতি, আর্য, অনার্য জাতি, এই তাদের থেকে এই ভাষাগুলো মানে শব্দগুলো এখনো পর্যন্ত বাংলা ভাষায় টিকে আছে, এই শব্দগুলোকে আমরা বলছি দেশি শব্দ। যেমন ডাব, ডাগর, ডিঙ্গা, সুঙ্গা, ডাব, ডাগর, ডিঙ্গা, চোঙ্গা, তারপরে হচ্ছে কোলা, ঢেকি, টুপর ইত্যাদি শব্দ হচ্ছে দেশি শব্দ। এরকম আরো অনেক হাজারো শব্দ রয়েছে যেগুলো দেশি শব্দ। তো আমরা 5 নম্বর
আলোচনা করব। 5 নম্বরে আছে বিদেশি শব্দ। পাঁচ, বিদেশি শব্দ। আমাদের বাংলা ভাষার শব্দসমূহ সমৃদ্ধ হয়েছে অনেক বিদেশি শব্দ থেকে, অর্থাৎ অনেক বিদেশি শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। সেগুলো হতে পারে রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, বাণিজ্যিক কারণ, অর্থনৈতিক কারণ ইত্যাদি নানাবিধ কারণে অনেক শব্দ বিদেশ থেকে বাংলা ভাষায় আগত হয়েছে এবং যেগুলো প্রচলিত হয়েছে এবং প্রচলিত আছে। তো আমরা এই শব্দগুলো যদি একটু দেখি, যেমন আল্লাহ, কলম, দারুগা, চেয়ার ইত্যাদি হাজারো শব্দ রয়েছে যেগুলো বিদেশ থেকে আগত হয়েছে। সেগুলো রাজনৈতিক কারণে এসছে, ধর্মীয় কারণে, অর্থনৈতিক কারণে ইত্যাদি নানাবিধ কারণে এই শব্দগুলো বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। আমরা ইত্যাদি শব্দ যেগুলো বিদেশ থেকে আগত হয়েছে সেই শব্দগুলোকে আমরা বিদেশি শব্দ বলে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনা তোমাদের কাজে লাগবে। ভয়ঙ্কর করোনা ভাইরাসের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ পর্যায়ে আমরা আশা করব তোমরা বাসায় বসে পড়াশোনা করবে, বিনা কারণে বাইরে বের হবে না এবং মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আজকে তোমাদের ধন্যবাদ জানিয়ে এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।